আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, সকালবেলা আমরা আমাদের ফেসবুক গ্রুপে এবং ইউটিউব চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে এর পরবর্তী ক্লাস আসবে ফ্লো চার্ট নিয়ে। আমাদের এই ক্লাসগুলো ইংরেজির 3টা ক্লাস আপলোড হচ্ছে আজকেরটা দিয়ে। আগের প্রথমটা ছিল হচ্ছে ইংরেজি প্রথম পত্রের এমসিকিউর অ্যান্সার প্যাসেজ থেকে কিভাবে সহজে করতে হয় সেই রিলেটেড। পরবর্তীতে ছিল শর্ট কোশ্চেন বা ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ আমাদের যে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করে করতে হবে এগুলোর অ্যান্সার কিভাবে আমরা করব সেই রিলেটেড। 3 নাম্বার ভিডিওটা হচ্ছে ফ্লো চার্ট রিলেটেড। আমরা প্রতি বছর দেখেছি ইংরেজিতে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, ইংরেজিতে কোনোভাবে ভালো রেজাল্ট হয় না। এই বছর আমরা টার্গেট নিয়েছি যে ইংরেজিতে যে কোনো মূল্যে বোর্ড পরীক্ষার আগে শিক্ষার্থীদেরকে এমনভাবে আমরা এক্সপার্ট করে তুলবো ইংরেজিতে যেন আমাদের একটা স্টুডেন্টও খারাপ রেজাল্ট না করে। ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে। এবং আমাদের ক্লাসগুলো দেখার আগ পর্যন্ত তোমার যেই প্রশ্ন নিয়ে যত প্রবলেমই থাকুক, আমাদের ক্লাসগুলো শেষ করার পর প্রত্যেকটা শিক্ষার্থী বলতে বাধ্য হয় ভাইয়া আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় এত প্রবলেম ছিল কিন্তু আপনার ক্লাসে আসার পরেই সকল প্রবলেম সলভ হয়ে যায়। আজকে সেমভাবে ফ্লো চার্ট নিয়ে যে ক্লাসটা দিচ্ছি, এই ক্লাস করার পর তোমরা বুঝতে পারবে যে ফ্লো চার্টে যে 10 নাম্বার নিয়ে এতদিন কনফিউশন ছিল যে কিভাবে কমন পাবো বা কিভাবে অ্যান্সার করব, আজকের পর নিশ্চিত হতে পারবে যে বোর্ড পরীক্ষায় এই ফ্লো চার্টের 10-এর ভিতর 10 ইনশাআল্লাহ তুমি কনফার্ম করতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় 6000 স্টুডেন্টকে নিয়ে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্স যে পিডিএফ কোর্সটা আছে সেটা কিন্তু রান করে ফেলেছি। অর্থাৎ এই কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ পাবে, আর গভের জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন পাবে। অর্থাৎ টোটালি একটা প্যাকেজ, একটা পরীক্ষায় এ প্লাস প্রিপারেশন নেওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের এই প্যাকেজে আছে। এই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা হাজার হাজার টাকা খরচ করে বড় বড় কোর্স কিনতে পারে না, তারা আমাদের এই 310 টাকার কোর্সে যুক্ত হবে এবং এখান থেকে বেস্ট টাকার প্রিপারেশন নিবে। যারা কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ফ্লো চার্টে অ্যান্সার করার আগে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারো, ফ্লো চার্ট কোনো প্রবলেমই না, 10-এর ভিতর 10 তুমি কনফার্ম করতে পারবে। সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বরে প্রশ্নে কি চেয়েছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি চট্টগ্রাম এডুকেশন বোর্ড, চিটাগাং এডুকেশন বোর্ডের একটা প্রশ্ন নিয়েছি। প্রথম ভিডিওতে আমরা ঢাকা এডুকেশন বোর্ডের প্রশ্ন সলভ করে দেখিয়েছিলাম, পরবর্তীতে দেখিয়েছিলাম রাজশাহী বোর্ড। আজকে আমরা নিচ্ছি চট্টগ্রাম বোর্ডের। চট্টগ্রাম বোর্ডের 2 নম্বরে একটা প্যাসেজ আসছে। সেই প্যাসেজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নে তারা কি চেয়েছে, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্স গার্ল ইন বাংলাদেশ। এই প্রশ্নে যেটা চেয়েছে যে এখান থেকে আমাদের ফ্লো চার্টের অ্যান্সার করতে হবে, নিচে যে প্যাসেজটা দেখিয়েছে এই প্যাসেজ থেকে, এবং এখানে ক্লিয়ার করে টপিকটা বলা হয়েছে, ঠিক আছে, যে বাংলাদেশে কিশোরীদের, অর্থাৎ বাংলাদেশে যে কিশোরীরা আছে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। বা এই প্যাসেজটা পড়ে আমরা যেটা বুঝেছি যে একটা কিশোরীর যখনই বিয়ে হয়, এই বিয়ের পরবর্তী শ্বশুর বাড়িতে তার যে পরিস্থিতি হয়, যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়, এই রিলেটেড মূলত প্যাসেজটা। এই রিলেটেড কিছু সেন্টেন্স দিয়ে, ওটাকে সেন্টেন্স বলবো না আমি, 2-3টা ওয়ার্ড দিয়ে অনেকে ফ্রেজ তৈরি হয়ে থাকে, এই রিলেটেড ফ্রেজগুলো দিয়ে আমাদেরকে ফ্লো চার্টটা করতে হবে। এবং আমাদের জন্য সবচেয়ে ভালো খবর যেটা দিয়ে আমরা ফ্লো চার্টের পুরো রিদমটাই বুঝতে পারি, সেটা হচ্ছে একটা সেন্টেন্স মেক করা থাকে, অর্থাৎ একটা উত্তর করা থাকে, পরবর্তী 5টা উত্তর করতে হয়। যে 5টা উত্তর সঠিকভাবে করতে পারলে আমি টোটালি 10 মার্ক পাবো। প্রথমত তোমাকে 1 নম্বরের প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে কি বলেছে, কোন রিলেটেড প্রশ্ন। আমরা কিন্তু প্রশ্নটা বুঝতে পেরেছি যে পুরো প্যাসেজটা পড়েছি, প্রশ্নটা পড়েছি, কোন রিলেটেড প্রশ্ন আসছে, বর্তমানে বাংলাদেশের যে কিশোরীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বা বিবাহ পরবর্তী পরিস্থিতি সম্পর্কে, শ্বশুর বাড়িতে তাদের কি কি অবস্থা হয়, কি কি প্রবলেম ফেস করতে হয়, এই রিলেটেড হচ্ছে টোটাল প্যাসেজটা, যেখান থেকে আমাদের ফ্লো চার্টের অ্যান্সারগুলো করতে হবে। 2 নম্বরে প্রথম লাইনটা বুঝতে হবে, তারপর উত্তর করতে হবে। চিটাগাং এডুকেশন বোর্ডের যেই প্যাসেজ থেকে আমরা আজকে ফ্লো চার্টটা করব, এর আমি প্রথম লাইনে গেছি। প্রথম লাইনে যাওয়ার পর আমি সুন্দর করে দেখতে পেলাম একটা লাইন এখানে উল্লেখ করা আছে, সেই লাইনটার নাম হচ্ছে গেটিং ম্যারিড আর্লি। এখানে আমরা লিখে নিব গেটিং ম্যারিড আর্লি, ঠিক আছে। এই সেন্টেন্সটা মূলত দেওয়া আছে, এরকম করে বক্স আকারে আটকাতে হবে। আগে বলে রাখি যে আমাদের যেভাবে প্রথম প্রশ্নের উত্তরটা বক্স আকারে দেওয়া আছে না, পরবর্তী 5টাই আমাদেরকে সেমভাবে বক্স আকারে লিখতে হবে। যেখানে মার্কিং করা আছে না, এভাবে তীর চিহ্ন দেয়া, ওইভাবে তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করতে হবে। একটা উত্তর দেওয়া আছে। আমাদের দ্বিতীয় পয়েন্টে ছিল যে প্রথম লাইনটা বুঝতে হবে, তারপর উত্তর করতে হবে। এই প্রথম লাইনটা কিভাবে দেওয়া
কোন টাইপের দা, কোন সিস্টেমে করেছে, এই টোটাল বিষয়টা বুঝতে হবে। এইটাকে ফলো করে পরবর্তী উত্তরগুলোই তোমাকে সুন্দরভাবে সাজাতে হবে, এবং এটাকে ফলো করে আমরা পরবর্তী উত্তরগুলো কিভাবে সাজাবো সেটা আমি সুন্দর করে তোমাকে বলে দিব। 3 নম্বরে, সাবজেক্টের প্রয়োজন নাই। আমাদের প্যাসেজের প্রত্যেকটা লাইন শুরুর ক্ষেত্রে সাবজেক্ট আছে, কিন্তু যখনই তুমি ফ্লো চার্টের অ্যান্সার করতে যাবে তখন তোমার কোনো সাবজেক্টের প্রয়োজন হবে না, অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না, সাহায্যকারী কোনো ভার্বের প্রয়োজন হবে না। অর্থাৎ তুমি শুরু করবে, যেমন এখানে গেটিং, এই গেটিং এর আগে কি কোনো সাবজেক্ট ছিল না? এখানে ডিরেক্টলি বলেছে গেটিং ম্যারিড আর্লি, ঠিক আছে, এর আগে কোনো সাবজেক্ট ছিল না, সাহায্যকারী ভার্ব থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে, কিন্তু যখনই তারা উত্তর করেছে তখন এরকম কিছু ব্যবহার করে নাই। অর্থাৎ তুমি ফ্লোচার্ট করার সময় পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স ব্যবহার করবে না, এখানে 2-3টা ওয়ার্ড বা 4টা ওয়ার্ড সর্বোচ্চ, ছোট করে যত ছোট করা যায় 4-5টা ওয়ার্ডে একবারে সরাসরি ডিরেক্ট কথাটা বলে দিবে। এখানে কোনো প্রশ্নসূচক কথা বলা যাবে না, এখানে কোনো কিছু বলা যাবে না। অর্থাৎ একটা শিক্ষার্থী, মনে করো তোমার বাসায় পুলিশ আসছে, আসার পরে তোমাকে জিজ্ঞেস করলো যে একজন মনে করো কোনো কারণে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, পুলিশ বলে দিল যে আমরা শুনলাম তার নাকি এরকম দুর্ঘটনা হয়েছে, আপনি এই বিষয়ে বিস্তারিত বলেন তো। তুমি তখন তাকে কোনো প্রশ্ন বলতে পারবে না, কারণ উনিই তো তোমাকে বলে দিল, উনি তোমাকে লিঙ্ক দিয়ে দিল যে এইরকম নাকি হয়েছে, এই রিলেটেড আরো কিছু তথ্য দেন। সেম ভাবে এখানে আমাকে বলে দিচ্ছে যে এরকম কিছু একটা হয়েছে, এই রিলেটেডই কিছু তথ্য দিতে হবে। অর্থাৎ আমি তাকে কোনো প্রশ্ন করতে পারবো না, কোনো জিজ্ঞাসাবোধক কিছু করতে পারবো না, ডিরেক্টলি আমাকে জাস্ট উত্তরগুলো সাজাতে হবে। অর্থাৎ এইটার পরে কি কি হয়েছে সেই ঘটনাগুলো সাজাতে হবে, ঠিক আছে। বর্তমানে বাংলাদেশের একটা কিশোরীর যখন বিয়ে হয়, শ্বশুর বাড়ি যায়, যার পরবর্তীতে সে বাংলাদেশের এই পরিস্থিতিতে কি কি প্রবলেম ফেস করে, এই প্রবলেমের একটা হচ্ছে এইটা, প্রথমত তাড়াতাড়ি তাকে বিবাহ দিয়ে দেয়। বিবাহের পরবর্তীতে কি কি প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো 1 বাই 1 সুন্দর করে আমাদেরকে এখানে সাজাতে হবে, ঠিক আছে। 4 নম্বরে, সাহায্যকারী ভার্ব, এটা তো বলেই দিলাম যে এগুলোর ব্যবহার করা যাবে না, যদি প্যাসেজে থাকেও লাইনে থাকে এগুলো বাদ দিয়ে পরবর্তীতে অ্যান্সার সাজাতে হবে। 5 নাম্বার, লাইন ছোট তবে পূর্ণাঙ্গ সেন্টেন্স না, এটাও আমি বলে দিয়েছি মাত্র। 6 নাম্বার, সবগুলোতে একই প্যাটার্ন ফলো করতে হবে, এটাও আমি বলেছি যে একটা উত্তর যে রিলেটেড দেওয়া থাকবে এই একই প্যাটার্ন ফলো করে পরবর্তী উত্তরগুলো সুন্দরভাবে সাজাতে হবে, বক্স করে লিখতে হবে, এটাও বলে দিয়েছি, অ্যারো চিহ্ন দিতে হবে, এটাও বলে দিয়েছি। যদি সাইডে দাও, সাইডে যদিও আসবে না, তারপরে যদি দাও সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ওই অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে ইন্ডিকেট করতে হবে কোনটার পর কোনটা। আর যদি নিচে নিচে দাও, বক্স তো অবশ্যই থাকবে, প্রত্যেকটা উত্তরে বক্স থাকবে এবং নিচে নিচে অ্যারো চিহ্ন করে দিয়ে বোঝাতে হবে। এইভাবে মূলত উত্তরগুলো লিখতে হয়। এই কয়েকটা বিষয় যদি মাথায় থাকে, ফ্লো চার্ট করা কোনো প্রবলেমই না, ইনশাআল্লাহ ফ্লো চার্ট তুমি ইজিলি করতে পারবে। এবার আমি এগুলো বুঝলাম, মাথায়ও নিলাম, এখন আমি পরীক্ষার হলে গেছি, প্রশ্ন পড়েছে সামনে, প্রশ্নে চিটাগাং বোর্ডের যে প্যাসেজটা আমি তোমাকে দেখাচ্ছি এই প্যাসেজটা তোমার প্রশ্নে আসছে। এখন একটা লাইন দেওয়া আছে, একটা উত্তর দেওয়া আছে, গেটিং ম্যারিড আর্লি। এখন এর পরবর্তী উত্তরগুলো আমি কিভাবে সাজাবো, আমি প্রশ্ন দেখে দেখে এখন সেই উত্তরগুলো করব, প্লাস তোমাদেরকে বুঝিয়ে দিব। এই মুহূর্তে স্ক্রিনে যে প্যাসেজটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সেই প্যাসেজ যেটা 2025 সালে চিটাগাং বোর্ডে আসছিল, যেখান থেকে আমাদের 2 নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। যদি সঠিকভাবে করতে পারি সহজভাবে, তাহলে 10-এর ভিতর 10 ইনশাল্লাহ পাবো। প্রথমে 1 নাম্বার দেওয়া আছে গেটিং ম্যারিড আর্লি, অর্থাৎ তাড়াতাড়ি যে বিবাহের কথাটা বলা হয়েছে, এই বিবাহের পরবর্তী প্রবলেমগুলোই আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। একটা কিশোরীর যখনই বিয়ে হয়, অর্থাৎ তাড়াতাড়ি বিয়ে হয় বা অল্প বয়সে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরেই এই দেখো হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড, এই লাইনটা থেকে নিয়ে তারা সুন্দর করে এখানে সাজিয়েছে। পরবর্তী এই লাইনের পর থেকে আমাদের পরবর্তী উত্তরগুলো করতে হবে, অর্থাৎ বিয়ের পর সে কি কি প্রবলেম ফেস করে সেই প্রবলেমগুলো একের পর এক তুলে ধরতে হবে। আমি 1 নম্বরে যদি বলি, দেখো শি ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল, অর্থাৎ এইটাই হচ্ছে প্রথম লাইন যেটা বিয়ের পরবর্তীতে মেইনলি তার হয়ে থাকে। স্কুল থেকে প্রথমেই নিজেকে সরিয়ে নেয়, অর্থাৎ ড্রপস হয়ে যায়, স্কুল থেকে ঝরে পড়ে, পড়াশোনা পরবর্তী তার কন্টিনিউ করতে পারবে না। যেভাবে বুঝাও মূলত এই লাইনটাই হচ্ছে পরবর্তী লাইন, যে বিবাহের পর একটা মেয়েকে প্রথমে তো ফেস করতে হয়, অল্প বয়সে যখন বিবাহ হয় তখন এই প্রবলেমগুলো ফেস করতে হয়। এখানে আমরা সরাসরি সে ইউজুয়ালি ড্রপস আউট অফ স্কুল এটা ব্যবহার করতে পারবো না, কারণ কি প্রথমেই বলে দিয়েছি সাবজেক্ট হবে না। আমাকে যখন বলা হয়েছে যে এই রিলেটেড প্রবলেমগুলো একের পর এক উল্লেখ করো, আমি তৎক্ষণাৎ কোনো প্রশ্ন করতে পারবো না, কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবো না, কোনো সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে পারবো না, কিছু না। আমাকে ডিরেক্টলি শুধুমাত্র একের পর এক সেই প্রবলেমগুলো উল্লেখ করে যেতে হবে, তাও পূর্ণাঙ্গ সেন্টেন্সে না। আমরা 2-3টা ওয়ার্ড ব্যবহার করে ফ্রেজ আকারে অ্যান্সারগুলো করার চেষ্টা করব। যখনই এখানে বলা হয়েছে সি ইউজুয়ালি, সিও হবে না, ইউজুয়ালিও হবে না, তুমি এখানে যেমন দেওয়া আছে গেটিং ম্যারিড আর্লি, সেম ভাবে আমরা এখানে দিতে পারি ড্রপিং আউট অফ স্কুল, কারণ প্রথমেই বলেছি যে আমাদেরকে ওই প্রথম লাইনটা ফলো করে পরবর্তী লাইনগুলো আমাদেরকে সাজাতে হবে। সেক্ষেত্রে সবগুলো যে একরকম হবে তা না, পরবর্তী সেন্টেন্সগুলো দেখে দেখে খেয়াল করে করে সেরকম করতে হবে। তুমি যদি এখানে ড্রপস আউট অফ স্কুল দাও তারপরে উত্তর হবে, কিন্তু উত্তরটা
উত্তরটা পূর্ণাঙ্গভাবে সঠিক হবে না। কোনো টিচার তোমাকে নাম্বার দিবে, কোনো টিচার নাম্বার দিবে না। যদি তুমি ড্রপিং আউট অফ স্কুল লেখো সেক্ষেত্রে 100% কারেক্ট হবে, কেউ নাম্বার কাটতে পারবে না। এবার আসি 2 নাম্বারে, একের পর এক যেহেতু প্রবলেমগুলো উল্লেখ করতে হবে। ড্রপস আউট অফ স্কুল, এটাকে আমরা ড্রপিং আউট অফ স্কুল দিয়ে উত্তরটা করলাম। পরবর্তীতে অ্যান্ড দাস লসেস হার মোবিলিটি, এই তো আরেকটা পেয়ে গেছি যে লসেস হার মোবিলিটি। এখানে হার এই রিলেটেড কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারবো না। হি, শি, হার, দেয়ার এই রিলেটেড কোনো ওয়ার্ড আমরা আমাদের এই উত্তরে ব্যবহার করতে পারবো না। ডিরেক্টলি আমাকে শুধুমাত্র সেই প্রবলেমটাই উল্লেখ করতে হবে। তাহলে কি আছে, লসেস যদি আমি হার কেটে দিই তাহলে এখানে হচ্ছে লসেস হার কেটে দিলে শুধুমাত্র মোবিলিটি। অর্থাৎ এখানে আমরা দিতে পারি, যেমন আমি প্রথমে দিয়েছি গেটিং ম্যারিড আর্লি, পরবর্তী দিয়েছি ড্রপিং আউট অফ স্কুল, এখন আমরা দিব লজিং মোবিলিটি। অর্থাৎ এখানে আর মাঝামাঝি কিছু থাকছে না। যে হারটা আমি দিতে পারতাম কিন্তু হার এখানে হবে না, কারণ ওই যে বললাম হি, শি, হার, দেয়ার এগুলো উল্লেখ করা যাবে না। ডিরেক্টলি আমাকে শুধুমাত্র সেই আনসারটাই করতে হবে। সেটা যদি 2টা ওয়ার্ডে হয় 2টা ওয়ার্ডেই লিখবো, 3টা ওয়ার্ডে হলে 3টা ওয়ার্ডে লিখবো। অর্থাৎ সুন্দরভাবে এই প্যাসেজ থেকে লজেস হার মোবিলিটি আছে, আমরা এখানে দিব লজিং মোবিলিটি। জাস্ট একবারে ক্লিয়ার উত্তর। মোবিলিটি মানে হচ্ছে চলাফেরার ক্ষমতা। অর্থাৎ একটা মেয়ে যখনই স্বামীর ঘরে যায় অল্প বয়সে, প্রথমত তাকে স্কুল থেকে ড্রপ হতে হয়, অর্থাৎ স্কুল থেকে ঝরে পড়তে হয়, পড়ালেখা কন্টিনিউ করতে পারে না। পরবর্তী লাইনে দিয়েছি লজিং মোবিলিটি অর্থ হচ্ছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার। এই অধিকারটাও হারিয়ে ফেলে, কারণ কি শ্বশুর বাড়ি গেলে বা স্বামীর বাড়ি গেলে পরবর্তী তাদের নির্দেশনার মধ্যে চলতে হয়, অর্থাৎ নিজের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাটা হারিয়ে ফেলে। অর্থাৎ 3 নম্বরের উত্তর হবে লজিং মোবিলিটি। ঠিক আছে, যেটা আমরা প্যাসেজ থেকে নিচ্ছি লাইন বাই লাইন। এর পরের লাইন আমরা দেখব, শি গেটস confined to full-time work in her in-laws household। এখানে কিন্তু পেয়ে গেছি, শি হবে না, গেটস হবে না, তাহলে কনফাইন থেকে দিব। ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে সেখান থেকে আমাদেরকে নিতে হবে। অর্থাৎ এই কনফাইনকে আমরা কনফাইনিং করতে পারবো না, কারণ কি অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে। যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওইখান থেকে ওইভাবে আমাদেরকে নিতে হবে। অর্থাৎ আমরা এখানে উত্তর সাজাতে পারি, যেহেতু শিও নিতে পারবো না, গেটসও নিতে পারবো না, তাহলে কনফাইন্ড অর্থাৎ সীমাবদ্ধতা করা, তাকে নির্দিষ্ট একটা সীমাবদ্ধের ভিতর রাখা হয়। শ্বশুর বাড়িতে গিয়ে একটা নির্দিষ্ট নিয়মের ভিতর রাখা হয়। এখান থেকে আমরা উত্তর নিতে পারি কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক। ঠিক আছে, এই উত্তরটা আমরা নিতে পারি। এখানে কনফাইন্ডে কোনো চেঞ্জ আসবে না, কারণ কি ভার্বের যখন পাস্ট পার্টিসিপল থাকবে তখন তুমি যদি ওইটা নিয়ে শুরু করো তাহলে ওই পাস্ট পার্টিসিপলই এখানে বসবে, কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার নিতে পারি কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক। একদম ইজি। আমি শুধুমাত্র প্যাসেজটা দেখছি আর প্যাসেজ থেকে একের পর এক লাইন থেকে নিচ্ছি। আমাকে শুধুমাত্র নিয়ম জানতে হবে, কোনটা রাখতে হবে, কোনটা বাদ দিতে হবে, কোনটা কোন পরিবর্তন আনতে হবে, কোনটা পরিবর্তন আনতে হবে না। এতটুকু যদি জানি, এই কয়েকটা বাক্য যদি মাথার ভিতর থাকে, সেক্ষেত্রে ফ্লো চার্টের অ্যান্সার করা একদমই ইজি। অর্থাৎ এখানে আমরা 4 নম্বরের উত্তর কি পেলাম? 4 নম্বরের উত্তর হচ্ছে কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক, অর্থাৎ তাকে পুরোটা সময় কাজের ভিতর সীমাবদ্ধ রাখা হয়। এগুলোই বুঝিয়েছে যে একটা মেয়ের বিয়ের পর যখন অল্প বয়সে বিয়ে হয় সে কি কি প্রবলেম ফেস করে। এখানে একের পর এক লাইন দেওয়া আছে, আমরা শুধুমাত্র ওই লাইনগুলো থেকেই তথ্য নিয়ে যেগুলো বাদ দিতে হবে বাদ দিয়ে, যেগুলো রাখতে হবে সেগুলো রেখে সুন্দর করে একের পর এক সাজাচ্ছি। শিক্ষক কোনো নাম্বার কাটতে পারবে না, পুরো নাম্বার শিক্ষককে আমাকে দিতেই হবে। এইভাবে যে কোনো প্যাসেজ পরীক্ষার হলে আসুক, ফ্লো চার্টটা তোমাকে ওই প্যাসেজ থেকেই সুন্দর করে সাজাতে হবে। শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে কোনটা আমি রাখবো আর কোনটা বাদ দেবো। ঠিক আছে, পরবর্তীতে যখনই আমি কনফাইন টু ফুল টাইম ওয়ার্ক ইন হার ইন লস হাউস হোল্ড এই লাইন থেকে অ্যান্সার করলাম। পরবর্তীতে আমি লাইন দেখতে পাচ্ছি শি লজেস সোশ্যাল স্টেটাস, অর্থাৎ সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। এই লাইন থেকে উত্তর করতে হবে। আমি বললাম না যে প্রবলেম রিলেটেড প্রত্যেকটা লাইন থেকে একের পর এক আমি উত্তর করব। আমরা কয় নাম্বার উত্তরে ছিলাম? 4 নাম্বার উত্তর। এইবার আমরা 5 নাম্বার উত্তর করব এই লাইন থেকে। ওই লাইনের পরেই এই লাইন, শি লজেস সোশ্যাল স্টেটাস। এখন আমি তো শি নিতে পারবো না, সাবজেক্ট নেওয়া যাবে না, আবার লজেস এভাবে নেওয়া যাবে না, আমাকে ওই প্রথম পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথমে কিন্তু একটা করেছি আমি যে লজিং কি মোবিলিটি, এখানেও সেম ভাবে করতে হবে লজিং সোশ্যাল স্ট্যাটাস, অর্থাৎ সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে। একদম ইজি, কঠিন কিছু না। শুধুমাত্র ওই যে বললাম না, আমি প্রত্যেকটা সেন্টেন্স একবার করে বলছি, কি রাখবো আর কি বাদ দিব, এতটুকু মাথায় রাখতে পারলে ফ্লো চার্টের 10-এর ভিতর 10 কনফার্ম করা একদমই সহজ। তাহলে আমাদের 5 নাম্বার অ্যান্সার কি হবে? লজিং সোশ্যাল স্ট্যাটাস। ঠিক আছে, এটা গেল। এবার আমরা পরবর্তী লাইন পড়ি, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। পরবর্তী লাইন হচ্ছে ইন হার ইন লস হাউস শি গেটস মার্জিনালাইজড, অর্থাৎ কম গুরুত্ব পাওয়া। অর্থাৎ শ্বশুর বাড়িতে একটা মেয়ে সবচেয়ে কম গুরুত্ব পায়। যদি তার অল্প বয়সে বিয়ে হয়, শ্বশুর বাড়িতে চায়, অন্যান্য প্রবলেম ফেস করার পাশাপাশি সবচেয়ে কম গুরুত্ব সেই পায়। এখানেই সেই লাইনে পরবর্তী লাইনে উল্লেখ করা হয়েছে।
হয়েছে। এখন আমি তো পুরো লাইনটা নিতে পারবো না, কারণ কি আমাকে ফ্লো চার্ট এই পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখে আমি সাজাতে পারবো না। আমাকে 2-3টা শব্দ নিয়ে একটা ফ্রেজ আকারে তৈরি করে আমাকে শুধুমাত্র যেটা চেয়েছে সেটাই উল্লেখ করতে হবে, যেখানে সাবজেক্ট থাকবে না, কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, আমাকে ডিরেক্টলি ওটা শুরু করতে হবে। এখান থেকে আমি শি নিতে পারছি না, কারণ কি ভার্ব নিতে পারবো না। আমি গেটসও নিতে পারছি না, কারণ কি অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব এরকম কিছুই নেওয়া যাবে না। আমাকে মার্জিনালাইজ নিতে হবে, কারণ কি এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে ওইখানে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না, ডিরেক্টলি ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা আমার এখানে ছোট্ট বাক্যে বসে যাবে, অর্থাৎ প্রথমে ওইটা দিয়ে আমি শুরু করব। মার্জিনালাইজড অর্থ হচ্ছে কম গুরুত্ব পাওয়া। সে কম গুরুত্ব কোথায় পায় বলতো? মাস্ট বি শ্বশুর বাড়িতে। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি মার্জিনালাইজড ইন লজ হাউস, এরকম লিখতে পারি। অথবা মার্জিনালাইজড ইন ফ্যামিলি দিয়ে দিলেও হয়, যে ওই পরিবারের মধ্যে সে সবচেয়ে কম গুরুত্ব পায়। যদি সুন্দর করে সাজাতে চাও সেক্ষেত্রে মার্জিনালাইজড ইন ফ্যামিলি দিয়ে দিবে, একবার হয়ে গেল। 3 ওয়ার্ডে আমার পুরো উত্তর শেষ। অর্থাৎ যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে তুমি এখানে ওই যে আইএনজিও ব্যবহার করতে পারবে না, অন্য কিছু না, সরাসরি ওইটা দিয়ে স্টার্ট করে পরবর্তীতে তোমাকে ফিনিশিং দিতে হবে। যেমন উপরে একটা করেছিলাম কনফাইন্ড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, আমরা কনফাইন্ড দিয়ে শুরু করেছি টু ফুল টাইম ওয়ার্ক, শেষ। এখানেও সেম ভাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মার্জিনালাইজড, এটা দিয়ে আমরা শুরু করেছি, ইন ফ্যামিলি লিখে শেষ, মানে ওই পরিবারের ভিতর সে সবচেয়ে কম গুরুত্ব পায়। আমরা টোটালি 5টা কমপ্লিট করলাম। এখন 6 নম্বরে পরবর্তী লাইন থেকে তুমি 6 নাম্বারটা লিখবে। অর্থাৎ এখান থেকে যদি আমাকে বলে যে 20টা সাজাও, মানে তুমি এখান থেকে ফ্লো চার্ট 20টা সাজাতে পারবে, কিন্তু আমাকে বলেছে 5টা লেখো। আমি টোটালি 4টা লিখে দিলাম এবং প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটা সহ আমি 5টা করলাম। পরবর্তী আরেকটা বাকি আছে, এই আরেকটা বাকি তোমাকে করতে হবে। যে উপরের যেগুলো আমি যেই সিরিয়ালে বললাম, যে পয়েন্টগুলো মাথায় রাখতে বললাম, যে বিষয়গুলো বাদ দিতে বললাম, আর যে বিষয়গুলো রাখতে বললাম, এই টোটাল বিষয়গুলো মাথায় রেখে 6 নাম্বারটার উত্তর করে আমাকে কমেন্টে পাঠিয়ে দাও। যদি সঠিক উত্তর করতে পারবো সেক্ষেত্রে বুঝবো যে এতক্ষণ যাবত যে ক্লাস নিলাম ফ্লো চার্টের, এই ক্লাসটা সার্থক হয়েছে এবং বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ ফ্লো চার্টে তুমি 10-এর ভিতর 10 কনফার্ম করতে পারবে। তারপর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রবলেমটা সমাধান করে দেওয়ার। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ তুই একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এর পরবর্তীতে আমরা ইংরেজি প্রথম পত্রের আরেকটা টপিক নিয়ে আসবো, অর্থাৎ পর্যায়ক্রমে তোমার ইংরেজি প্রথম পত্রের টোটাল প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ করে দিব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।